আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? নিঃসন্দেহে মন আল্লাহ তাআলার রহমতে অনেক অনেক ভালো আছেন। আপনাদের সামনেই পরীক্ষা, টেনশন করার কিছু নেই। মাথা সুন্দর রাখুন, ঠান্ডা রাখুন এবং এক্সেলেন্ট রাখুন। ইনশাল্লাহ আপনি কিন্তু ভালো করবেন, ভয় পাওয়ার কিছু নেই। আপনার ভিতরে অনেক কিছু আছে, সেটা উগরিয়ে দেবেন, দেখবেন আপনি অনেক ভালো করতেছেন। তো যাই হোক, আজকে থাম্বনেল দেখে অবশ্যই বুঝতে পেরেছেন আসলে আমরা কি ধরনের ভিডিও আজকে নিতে যাচ্ছি। সেটা হলো গ্রামারের উপরে। যে আমাদের যে গ্রামারটা আছে, গ্রামাটিক্যাল যে আইটেম আছে, এর মধ্যে থেকে কিন্তু 3-4টা কোশ্চেন এসে থাকে। তো আপনি যদি আমার আজকের ভিডিওটা ফলো করেন ধৈর্য সহকারে, অনেক বড় ভিডিও হবে, কতক্ষণ হবে আমি জানি না, কেবল শুরু করলাম, 1.5 ঘন্টাও হতে পারে। তো আপনি যদি ধৈর্য সহকারে এই 1.5 ঘন্টার ভিডিওটা দেখেন, আই থিঙ্ক আপনি এখান থেকে 3-4 মার্ক পেতে পারেন আপনার এমসিকিউ অংশে, ইংরেজি এমসিকিউ অংশে। এছাড়া ইতিপূর্বে আপনাদেরকে আমি প্যাসেজের যে ভিডিওটা দিয়েছি, এখানে 5 মার্ক। প্রিপোজিশনের যে ভিডিওটা দিয়েছি, এখানে 2 থেকে 3 মার্কস। তো আপনি সব মিলে ভালো একটা স্কোর করার সম্ভাবনা রয়েছে যদি আপনি অন্তত এই 3টা ভিডিও ইংরেজি সাইডে খুব ভালো করে ফলো করেন। তো আমরা গ্রামাটিক্যাল সাইডে আমাদের যে জায়গা থেকে একটা প্রশ্ন সাধারণত এসেই থাকে, চলুন আমরা দেখি সেটা হলো, দেখেন, লুক forward to, comma, cannot help অথবা could not help। সাধারণত এখানে হেল্পটা মুখ্য, could not help অথবা be used to। এখানে be বলতে am is আর was were, be been being, যে কোনো be হতে পারে। বির যে একটা ফরম্যাট আছে, am is আর was were, be been being, তার যে কোনোটা হতে পারে। আচ্ছা, এছাড়া আমাদের আছে while, while, with a view to, addicted to। খেয়াল করবেন বিষয়গুলো। addicted to, would you mind, feel like, what's it like, অথবা be used to। আমরা কতগুলো লিখে ফেলেছি এখানে, দেখেন আপনি, look forward to, cannot help, could not help, be used to। সবচেয়ে বেশি আসে কিন্তু ঢাকা ইউনিভার্সিটি বা অন্যান্য পাবলিক ইউনিভার্সিটি প্রশ্নটা সবচেয়ে বেশি পছন্দ করে। তার মানে এগুলো কি আসলে, এদের পরে, এরা যদি কেউ থাকে, এদের পরে যদি গ্যাপটা থাকে, এদের পরে ভার্বের বেস ফর্মের সাথে কি হয়, আইএনজি যোগ হয়। রুলসটা যদি আপনার ব্রেনে থাকে, আপনার জন্য কিন্তু অনেক বেশি উপকার হবে আমি মনে করি। আশা করি আপনারা বুঝতে পারতেছেন। আচ্ছা, এখানে দেখেন, আমি এক্সাম্পল দিয়ে বোঝানোর চেষ্টা করতেছি। ধরেন এরকম আছে, হি could not help dash। এখানে অপশনে দেওয়া থাকতে পারে এ নাম্বারে লাভ, বি নাম্বারে টু লাভ, সি নাম্বারে টু বি লাভড, ডি নাম্বারে লাফিং। তো আমার মনে হয় আপনি বুঝতে পেরেছেন কোনটা হবে, এটা, তাই না? তার মানে look forward to, cannot help, could not help, be used to দিয়ে একটা এক্সাম্পল আমি আপনাকে দেখাচ্ছি। be used to বিষয়টা হলো, যদি আমি আপনাকে এখানে বলি I was used to in the river bank। আচ্ছা, এই বাক্যটা যদি আমি লিখি, তো এখানে আমি এ নাম্বারে দিলাম ওয়াক, বি নাম্বারে দিলাম টু বি ওয়াকড,
আচ্ছা, 3 নম্বরে দিলাম ওয়াকিং, ডি নম্বরে দিলাম বি ওয়াকিং। এরকম অপশন থাকতে পারে। তো আপনি বুঝতেই পারতেছেন এটা হবে, কারণ এইটাই কিন্তু আপনি খেয়াল করতে হবে, এটা বি আর এটা হলো ইউজ টু। বি ইউজ টু এই ফরম্যাট যদি থাকে, কিন্তু এখানে যদি ওয়াজটা না থাকতো তাহলে কিন্তু এটা হতে অ্যান্সার। অর্থাৎ আমরা জানি ইউজ টু একটা মডেল অক্সিলারি ভার্ব, তারপরে ভার্বের বেস ফর্ম বসে, কিন্তু যদি এখানে যদি বি ভার্ব থাকে তখনই কিন্তু এখানে ভার্বের সাথে আইএনজি যোগ হয়। তো আমরা এই কটা যদি মুখস্থ রাখি, লুক ফরওয়ার্ড টু, ক্যান নট হেল্প, কুড নট হেল্প, বি ইউজ টু, হোয়াইল, উইথ এ ভিউ টু, অ্যাডিক্টেড টু, ডু মাইন্ড, ফিল লাইক, পারসেপ্ট লাইক, এরপরে ভার্বের বেস ফর্মের সাথে আইএনজি যোগ হয়। এই রুলস থেকে সাধারণত সব ইউনিটেই দেখা যায় একটা প্রশ্ন করে। আচ্ছা, আপনারা ইউনিটেও খেয়াল করেছেন, ইউনিটেও খেয়াল করেছেন বা অন্যান্য যে ইউনিটগুলো পরীক্ষা হচ্ছে একটু খেয়াল করলে দেখবেন যে এগুলো সাধারণত আসে। আচ্ছা, এবং বিইউপিতে সরি আপনার গুচ্ছতে জিএসটিতে এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। আচ্ছা, আর ঢাকা ইউনিভার্সিটি ডি ইউনিট তো কথাই নেই। এরপরে আমরা আরেকটা রুলস এখান থেকে দেখি যে এগুলো আমরা কিছুটা অ্যামালগেট হয়ে যায়, যেমন উড রেদার, এগুলা যে একটা মডেল অক্সিলারি ভার্ব অনেক সময় আমরা ভুলে যাই। হ্যাড বেটার, অথবা ক্যান নট হেল্প, ক্যান নট বাট, হেল্প না বসে বসলো ক্যান নট বাট, অথবা কুড নট বাট। আচ্ছা, এদের পরে কিন্তু আসলে বসে হলো ভার্বের বেস ফর্ম, ভার্বের বেস ফর্ম। অর্থাৎ যেমন মনে করেন যে আপনার ইউ হ্যাড বেটার, ড্যাশ এ মোবাইল ফোন, এটা যদি আমার বাক্য হয় তো ওইখানে আপনি লক্ষ্য করেন এ নাম্বার অপশনে যদি দেওয়া থাকে ইউজিং, বি নাম্বারে যদি দেওয়া থাকে টু ইউজ, সি নাম্বারে যদি দেওয়া থাকে টু বি ইউজড, আর ডি নাম্বারে যদি দেওয়া থাকে ইউজ। সো আপনি এটি কিন্তু কারেক্ট। তো আপনাকে এখানে বুঝতে হবে হ্যাড বেটার, উড রেদার, ক্যান নট বাট, কুড নট বাট, এগুলোর পরে সাধারণত ভার্বের কোন ফর্ম বসে, বেস ফর্ম। এটা মনে করেন যে একটু মনে রাখলে এই সমস্ত সাইটগুলো থেকে সাধারণত কিন্তু আমাদের প্রশ্ন এসে থাকে গ্রামাটিক্যাল সাইডে। তো খুব মনোযোগের সাথে খেয়াল করতে হবে। আরেকটা বিষয় দেখেন, আমরা জানি আমাদের কিছু বিষয় আছে যেমন এমবেডেড কোশ্চেন, যেটা আমরা জানি এমবেডেড কোশ্চেন। আচ্ছা, জিনিসটা আসলে কি আমরা একটু বোঝার চেষ্টা করলে কিন্তু হয়ে গেল। এখানে কিন্তু আমাদের ডব্লিউএস এর রিলেটিভ যে ইউজ গুলো সেগুলোই কিন্তু বোঝানো হয়। অর্থাৎ বাক্যটা যদি আপনার প্রশ্নবোধক বাক্য না হয়, আপনি খেয়াল করবেন যদি আপনি এখানে দেখেন যে আপনি এখানে একটা জিনিস মাথায় রাখতে হবে, এটা যদি আপনি রাখেন তাহলে কিন্তু আপনার হয়ে গেল। তো প্রথম কথাটা হলো যে এখানে যদি আপনার ব্যক্তির পরে আমাদের সাধারণত কি বসে, হু, হুম, হুস, যে কোনোটা বসতে পারে। তবে আপনি এটা হোম সুসটা যে ব্যক্তির পরে বসবে এমন কোনো কথা না। তো আপনি এগুলোর অর্থ যদি মনে রাখেন ভালোভাবে, যে বা যারা, আর হলো যাকে বা যাদেরকে, যার বা যাদের, খুবই ইম্পর্টেন্ট বিষয়গুলো। আচ্ছা, যদি এখানে কোনো বস্তু সংক্রান্ত কোনো কিছু থাকে তাহলে আমরা সাধারণত কি বসে এখানে হুইস অথবা দ্যাট, এগুলো কিন্তু বসে। কিন্তু যদি আমাদের কারণ থাকে মানে আমি সরাসরি লিখে দিতেছি বিকজ অথবা রিজন, এইগুলা যদি থাকে তাহলে কিন্তু আপনার এখানে কি বসে ওয়াই। আচ্ছা, যদি আপনি এখানে ভার্বের পরে বসে, অর্থাৎ কোনো কি ভার্ব, ট্রানজিটিভ ভার্ব, যে ভার্বটাকে কি বা কাকে দিয়ে প্রশ্ন করা যায়, ওই ভার্বের পরে যদি আমাদের গ্যাপ থাকে, ভার্বের পরে গ্যাপ, ভার্বের পরে, ঠিক আছে, এই ক্ষেত্রে আমরা সাধারণত এখানে কি প্রশ্নের জবাব এখানে কি বসে হোয়াট। আর তাছাড়া যদি কোনো টাইম ডিউরেশন থাকে, টাইম মোট কথা, তাহলে আমরা এখানে বসাইতে পারি পরে প্রয়োজন অনুসারে। যদি আমাদের এখানে আপনি খেয়াল করবেন যদি আমাদের কোনো প্লেস থাকে, স্থান থাকে, তাহলে আমরা এখানে কি বসাই হোয়ার। আচ্ছা, এখন কথা হলো এগুলো আমরা কিন্তু এগুলা ডান পাশে বসাইতেছি। কেন বসাইতেছি?
ব্যক্তির পরে বসাইলাম, বস্তুর পরে বসাইলাম, কজ বা রিজনের পরে বসাইলাম, ভার্বের পরে বসাইলাম, টাইমের পরে বসাইলাম, প্লেসের পরে বসাইলাম। এখন এরা কিন্তু কেউ ডাব্লিউএইচ কোশ্চেন না। যেহেতু কোশ্চেন না, তাহলে এটা কিন্তু কোশ্চেনের প্যাটার্ন মানবে না, স্বাভাবিক প্যাটার্ন মানবে। যেমন আমি মনে করেন যে আমরা জানি হোয়াট শব্দের অর্থ কি, এই হোয়াট দিয়ে আমি প্রশ্ন করব, ঠিক আছে, কিন্তু এমন ভাবে কথাটা বলবো এটাই কিন্তু আমার এমবেডেড কোশ্চেন হবে। বিষয়টা কি যে হোয়াট দিয়ে আমি প্রশ্ন করব অথচ সেটা প্রশ্ন না, বোঝা যাবে প্রশ্ন কিন্তু অথচ সেটা প্রশ্ন না। যেমন আপনি খেয়াল করেন, আমি যদি বলি আমি জানি তোমার নাম কি, আমি জানি তোমার নাম কি, আমি কি আপনাকে প্রশ্ন করলাম? না। এটা যদি বলি আমি জানি আপনি কোথায় থাকেন, কিন্তু আমি যদি বলতাম আপনি কোথায় থাকেন, এটা কিন্তু প্রশ্ন। কিন্তু আমি যদি বলি আমি জানি আপনি কোথায় থাকেন, আমি কারণটা জানি কেন সে এখানে এসেছিল, আমি কি কাউকে কোনো প্রশ্ন করলাম? তার মানে দেখেন এই যে এমবেডেড কোশ্চেনটা কি, আসলে ওটা কোনো কোশ্চেন না, কোশ্চেন অথচ কোশ্চেন না, এটাই কিন্তু এমবেডেড কোশ্চেন। আর যেহেতু এটা কোশ্চেন না, আপনি খেয়াল করেন কোশ্চেন না, তাহলে এরা বাক্যে কি হিসেবে কাজ করতেছে? কানেক্টর হিসেবে কাজ করতেছে। এদের পরে কি বসতেছে? সাবজেক্ট। সাবজেক্টের পরে কি বসতেছে? ভার্ব। এটা যদি আপনার মাথায় রাখেন তাহলে কিন্তু আপনার এই কাহিনীটা কি শেষ হয়ে গেল। ঠিক আছে, একই সাথে আপনার বিষয়গুলো কিন্তু পরিষ্কার হয়ে যাবে আপনি যদি বুঝতে পারেন। যেমন এখন এর থেকে আমি কিছু এক্সাম্পল নিয়ে আসি। দেখেন আমি একটা এমন ভাবে দেওয়ার চেষ্টা করতেছি, ভুল এবং শুদ্ধ দুটো একসাথে দিতেছি। দেখেন আমি এখানে একটা বাক্য লিখলাম, আই নো, লিখে সেরে এখানে লিখলাম হোয়ার, হোয়ার ডাজ হি লিভ, আই নো হোয়ার ডাজ হি লিভ। আচ্ছা, এই বাক্যটার মধ্যে কতগুলো ভুল আছে আপনি প্রথমত খেয়াল করেন। এইখানে প্রশ্নবোধক চিহ্নিত কোনো কিছু আপনি পাচ্ছেন? এই বাম পাশে প্রশ্নের মূল কথাটাই কিন্তু, প্রশ্নের মূল কথাটাই সাবজেক্টের আগে অক্সিলারি ভার্ব আসবে। এখানে সাবজেক্টের আগে কি অক্সিলারি ভার্ব আসছে? আসে না। সুতরাং এটা প্রশ্নবোধক বাক্যই না। তো প্রথমে এইটা ভুল ছিল, এখানে কি হবে? ফুল স্টপ। আচ্ছা, সেকেন্ড কি? সেকেন্ড হলো যেহেতু এটা প্রশ্নবোধক বাক্য না, তাহলে দেখেন এই অংশটা ঠিক আছে। এই অংশের মধ্যে যেটা আমাদের কানেক্ট তৈরি করতেছে, রিলেশন তৈরি করতেছে, এই অংশের মধ্যে প্রথমে আমরা এই যে এমবেডেড কোশ্চেনটা পেলাম, যারা আসলে প্রশ্ন করে না। এরপর আমাদের গঠনটা কি আছে? সাবজেক্ট। সাবজেক্টটা কি? হি। আচ্ছা, হির পরে আমরা কি করব? প্রথমে নেব অক্সিলারি ভার্ব, তারপরে নেব কি? প্রিন্সিপাল ভার্ব। এইভাবে যদি থাকে, কিন্তু কথা হলো এই যে ডু ডিড ডাজ, এর মধ্যে কিন্তু একটা কাহিনী আছে, তাই না? যেমন যেমন মনে করেন আমরা বলতে পারি প্রত্যেকটা ভার্বের মধ্যে কিন্তু একটা ডু আছে। যেমন ধরেন লাইক শব্দের অর্থ কি? আমরা জানি পছন্দ এবং পছন্দ করা, দুইটি কিন্তু। পছন্দ এটা হলো নাউনের ক্ষেত্রে, আর পছন্দ করা এটা হলো ভার্বের ক্ষেত্রে। তো আমরা যদি ভার্বের ক্ষেত্রটা বিবেচনা করি, তো আমরা লাইক সমান সমান কিন্তু লিখতে পারি লাইক ডু। এই যে আমি লাইক ডু লিখলাম, পছন্দ করা, পছন্দ করা, এর অর্থ আমি বলতে চাইতেছি প্রত্যেকটা ভার্বের মধ্যে কিন্তু অন্তর্নিহিত ভাবে একটা কি আছে? ডু আছে। প্রতিটা ভার্বের মধ্যে অন্তর্নিহিত ভাবে কি আছে? একটা ডু আছে। এই ডুটাই বের হয়ে যায়। অর্থাৎ যখন আমরা ভার্বের উপরে জোর প্রদান করি, অর্থাৎ মনে করেন যে আপনি রাস্তা দিয়ে হাঁটে যেতেছেন, হঠাৎ করে একটা ব্যাঙ এর উপর আপনার পাড়া লাগলো, ব্যাঙ ফাইটা তার ভেতরে যা ছিল সব বের হয়ে গেল। ঠিক আছে, হতে পারে এরকম। তার মানে কি? অর্থাৎ এখানে কি কি ঘটনাটা ঘটলো, যেখানে ব্যাঙের উপর একটা প্রেসার দেওয়া হলো, চাপ দেওয়া হলো। ঠিক এরকম ভাবে যে কোনো ভার্বের উপরে যখন আপনি একটা চাপ দেন, তখন ওই ভার্বের ভেতরে যা আছে সব বের হয়ে যায়। তো আপনার ভার্বের রূপটা যদি স্বাভাবিক থাকে, প্রেজেন্ট ফর্ম, তাহলে এটার মধ্যে থেকে বের হবে কি? ডাজ, ডু, শুধুই মাত্র ডু। আচ্ছা দেখেন, এইটার মধ্যে যদি থাকে লাইকস, এইটার মধ্যে থেকে বের হবে কি? একটু খেয়াল করেন তো। এটাকে যদি আমি আলাদাভাবে এইভাবে লিখি, লাইক প্লাস এস, লেখার পরে দেখেন এই ভাবটা কিন্তু ভার্বের স্বাভাবিক রূপ অর্থাৎ প্রেজেন্ট ফর্মে চলে আসলো। তখন এটার মধ্যে কি আছে? লাইক, এটার মধ্যে আছে হলো ডু প্লাস এস। তো আপনি খেয়াল করেন তাহলে এটার মধ্যে থেকে বের হয়ে আসে কি? লাইক ডাস, রাইট? এটা কিন্তু আপনাকে বুঝতে হবে। একই সাথে এটার মধ্য থেকে যেভাবে বের হয়ে আসলো, এর মধ্যে কিন্তু প্রবেশ করে প্রয়োজনে, বাক্যটা যখন স্বাভাবিক হয়ে যায়। তার মানে কি? আমি যদি উল্টা দিয়ে লিখি লাইক, আচ্ছা এরপরে আমি এখান থেকে ডাসটা আলাদা করে নিয়ে আসলাম, ডুটা আলাদা করে নিয়ে আসলাম, এসটা এইভাবে নিয়ে গেলাম, লাইক আর ডু মিলে হয়ে যেতেছে কি? লাইক। আর এস মিলে এখানে শুধু এস থাকতেছে লাইকস। একই কথা, কিন্তু যখন যেটা আমাদের দরকার হবে আমরা সেটা করব। সেম অনুরূপ ভাবে আপনি যদি খেয়াল করেন, আমরা যদি এখানে ভার্বটা নিই লাইট, মানে কি? এটা কিন্তু
লাইক প্লাস ডি এই পর্যন্ত আমরা লিখলাম। তো আপনি দেখেন এই লাইকের মধ্যে কিন্তু আপনি জানেন আছে কি লাইক টু। আচ্ছা সমান সমান এইটা আমাদের কি হইতেছে লাইক প্লাস এই দুটো মিলে আমরা ধরে নিলাম শুধু ডি। আচ্ছা তাহলে আমাদের কি আসলো লাইট। তার মানে এই যে ব্যাপারটা ডি মানে এখানে ডিট, এই যে ডিটটা এটার মধ্যে প্রবেশ করে কি হয়ে গেছে লাইট। তার মানে এই যে দেখেন যখন আমাদের অক্সিলারি ভার্বটা এইভাবে যখন পাশাপাশি চলে আসে তখন এটা কিন্তু পাশাপাশি থাকে না, যেহেতু এটা প্রশ্নবোধক বাক্য না। তার মানে এখানে আমাদের কি হবে হয় আর হি, এই যে লিভের মধ্যে যখন ডাস্টটা প্রবেশ করবে তখন এটা কি হয়ে যাবে লিপস। এটা কিন্তু আমাদের কারেক্ট বাক্য। আমরা কি বুঝতে পেরেছি? যে কোনো বাক্যের ক্ষেত্রে এটা কিন্তু আপনাকে বুঝতে হবে। হ্যাঁ এই বাক্যের মধ্যে এই ধরনের ভুলও কিন্তু ওনারা করতে পারতো, যে এইভাবে দিতে পারতো you know what is his name? What is his name? আচ্ছা তুমি কি জানো তার নামটা কি? Do you know what is his name? তুমি কি জানো তার নামটা কি? তো এখানে আপনি খুব ভালো করে খেয়াল করার চেষ্টা করেন। ফার্স্ট আপনি লক্ষ্য করেন এখানে প্রশ্নবোধক চিহ্ন আছে। তো আমরা একটু যাচাই করে নেব এই প্রশ্নবোধক চিহ্নটা ঠিক আছে কিনা। খুব সহজ যাচাই করাটা। দেখেন কিভাবে আমরা যাচাই করব। দেখেন এটা হলো ভার্বের প্রেজেন্ট ফর্ম, আর ভার্বের প্রেজেন্ট ফর্মের প্রত্যেকটা ভার্বের প্রেজেন্ট ফর্মের মধ্যে অক্সিলারি ভার্ব হিসেবে কি থাকে ডু। ডু এখানে অ্যামিজার করতে আসবে। প্রতিটা ভার্বের প্রেজেন্ট ফর্মের মধ্যে অক্সিলারি ভার্ব হিসেবে কি থাকে ডু। ঠিক আছে, এই যে দেখেন আমার এই ডুটা কিন্তু বের হয়ে আসছে। তার মানে যখনই সাবজেক্টের আগে অক্সিলারি ভার্ব চলে আসে প্রশ্নবোধক বাক্য ঠিক আছে, রাইট, এটা প্রশ্নবোধক বাক্য। সেকেন্ড তাহলে আমার ভুলটা কোন জায়গায় আছে? আমরা এই জায়গাটা খেয়াল করব, কারণ এটা তো আমার প্রশ্ন না, এটা কিন্তু এমবেডেড কোশ্চেন। আর এমবেডেড কোশ্চেন যে অংশটা, এই অংশটা আমরা কিভাবে নির্বাচন করি? এটা কিন্তু ফরম্যাট একটাই, সেটা হলো কি সাবজেক্ট। প্রথমে আমরা কি নেব ডাব্লিউইসটা নেব হোয়াট। হোয়াটের পরে আমরা নিয়ে আসবো সাবজেক্ট। আপনার কাছে কিন্তু মনে হয় এই যে হিজ নিয়ে আসলাম, হিজ আমাদের সাবজেক্ট নিয়ে আসলাম, হিজ অবশ্যই না। আপনি কি বুঝছেন হিজটা কিন্তু একটা পসেসিভ কেস, অর্থাৎ আই থাকলে পসেসিভ কেস থাকে মাই, উই থাকলে আওয়ার, ইউ থাকলে ইওর, হি থাকলে হিজ, এগুলো কিন্তু পসেসিভ কেস। এরা আসলে কিন্তু অ্যাডজেক্টিভ। আপনি লক্ষ্য করেন এরা অ্যাডজেক্টিভ। এরা কিভাবে সাবজেক্ট হবে, কেমনে এরা অ্যাডজেক্টিভ আপনি লক্ষ্য করেন। আমি যদি এখানে বলি বুক, বুক শব্দের অর্থ কি বই, এই বইয়ের পূর্বে রিলেটেড যত শব্দ আপনি বসাইতে পারবেন সবাই কিন্তু অ্যাডজেক্টিভ। আমি যদি বলি এ বুক একটি বই, এটাও এক ধরনের অ্যাডজেক্টিভ। আচ্ছা আমি যদি বলি টেক্সট বুক, এই টেক্সটটা কি পাঠ্য বই, এটাও কিন্তু অ্যাডজেক্টিভ। আচ্ছা আমি যদি বলি গুড বুক ভালো বই, এটাও কিন্তু অ্যাডজেক্টিভ। তো আমি যদি এখানে বলি মাই বুক আমার বই, তাহলে এটাও তো অ্যাডজেক্টিভ। অর্থাৎ নাউনের সাথে মিনিং কানেকশন যে তৈরি করতে পারে তার নামই কিন্তু অ্যাডজেক্টিভ। সো হিজ নেম, তার নাম মিলে গেছে না? তো হিজটা কি আমার অ্যাডজেক্টিভ? অ্যাডজেক্টিভ কি সাবজেক্ট হবে? অ্যাডজেক্টিভ কি কোনোভাবে সাবজেক্ট হবে? তা কিন্তু হতে পারে না। যাই হোক আমরা মনে হয় এমবেডেড কোশ্চেন গুলো বুঝতে পেরেছি। এর মধ্যে থেকে আর কি ধরনের কোশ্চেন থাকে সেগুলো আমরা একটু খেয়াল করি। দেখেন এখানে দেখেন আমি যদি বলি ভাবে যে আই নিউ বা আই নো কাজী নজরুল ইসলাম, কাজী নজরুল ইসলাম ড্যাশ is very famous. এটা আমি লিখলাম। লেখার পরে আপনি কিন্তু দেখেন এখানে অপশন, আমরা যে কাজটা করি সেই কাজটা করা যাবে না যেটা আমরা করি। যেমন এখানে অপশনে লিখলাম আমি হু, আচ্ছা অপশনে লিখলাম হুইজ, আচ্ছা অপশনে লিখলাম হোয়াট, ডি নাম্বার তাই না, এখানে অপশনে লিখলাম হুজ। সমস্যা হলো যখনই আমরা দেখতেছি এই যে ব্যক্তি এরপরে গ্যাপ ফেলছে সঙ্গে সঙ্গে আমরা কিন্তু হুটা রাইট অ্যান্সার দিয়ে দিই, ঠিক আছে। কিন্তু আপনাকে এখানে ভাবতে হবে যে এইখানে যে চারটা জিনিস আছে, এখানে যেহেতু ব্যক্তি রিলেটেড আছে এই দুইটা,
ঠিক আছে, এর মধ্য থেকে হু শব্দের অর্থ যে বা যিনি, আর হু শব্দের অর্থ হলো যার। কোন অর্থটা মিলে এই জায়গায় সেটা বসাবেন, অর্থাৎ কোনো নিয়মের দরকার নাই, যে অর্থটা এখানে মেলে। আমি কাজী নজরুল ইসলামকে চিনি, যিনি কবিতা বিখ্যাত, খুব বিখ্যাত, যিনি কবিতা খুব বিখ্যাত, মিলল কথাটা? অর্থাৎ যা কবিতা খুব, মানে যে কবিতা খুব বিখ্যাত, মিলে না কিন্তু। তার মানে আমি কাজী নজরুল ইসলামকে চিনি যার কবিতা খুবই বিখ্যাত, যার কবিতা, তার মানে এখানে আনসার কোনটা? বুঝতে পারছি কথাটা? অর্থাৎ এখানে কিন্তু আপনি নিয়মের উপরে নির্ভরশীল না হয়ে মিনিং এর উপরে নির্ভরশীল হবেন। কার মিনিং? কারণ এখানে বাক্য কিন্তু কঠিন থাকে না, সহজ সহজ বাক্য থাকে। কিন্তু কথা হলো আমরা মনে করি ব্যক্তির পরে হু বসে, ব্যক্তির পরে তো হুমও বসতে পারে, ব্যক্তির পরে হুচও বসতে পারে, ব্যক্তির পরে হুও বসতে পারে। কোনটা বসবে সেটা ডিপেন্ড করবে কার উপরে? আপনার আন্ডারস্ট্যান্ডিং এর উপরে, আপনার বোঝার উপরে। কিভাবে আপনি এটা বুঝবেন? দেখেন, আমি আরো একটা এক্সাম্পল দেই, দিলে আপনি বুঝতে পারবেন। ধরেন আই স অথবা আই নো দ্য ম্যান, এভাবে লিখলাম আই নো দ্য ম্যান ড্যাশ ইয়েস্টারডে। এখন আপনি কিন্তু এখানে চিন্তাই করতে পারেন, অপশনে দিয়ে দিল, মনে করেন যে প্রথমেই হু দিয়ে দিল, আচ্ছা, এরপরে ধরেন আপনার এখানে দিয়ে দিল হুইস। তো আপনার ব্রেন কিন্তু কাজ করতেছে, অটোমেটিক্যালি কাজ করতেছে, হুইসও বসবে না, হোয়াটও বসবে না। এখানে দিয়ে দিল হুম। তো আপনার ব্রেন কাজ করতেছে, দুইটার মধ্যে থেকে একটা হবে। ঠিক আছে, ব্রেন কিন্তু কাজ করতেছে, হয় এ হবে অথবা ডি হবে। কিন্তু এ হবে না ডি হবে নির্ভর করবে আপনি হুর অর্থ জানেন কিনা, হোমের অর্থ জানেন কিনা, তার উপরে। হু শব্দের অর্থ যে বা যারা, আর হোম শব্দের অর্থ হলো যাকে বা যাদেরকে। তো আপনি এখন মিলাই দেখেন, আমি লোকটিকে চিনি যে আমি গতকাল দেখেছিলাম, মিলল? দেখেন, আমি লোকটাকে চিনি যাকে আমি গতকাল দেখেছিলাম, অটোমেটিক্যালি কিন্তু এটা আসতেছে। আর যদি আপনি নিয়মে ফেলে যেতেন ব্যক্তির ঘরে হু বসে, তখন কিন্তু আপনি কি পুরে আউলাই গেলেন। আমি কি কথাটা বুঝাইতে পারছি? এই জায়গা থেকে কিন্তু অনেক সময় প্রশ্ন হয়ে থাকে যে এই হু, হোম, হুস, এই তিনটা বিষয় আমরা অনেক সময় কিন্তু ধরে সতে পারি না। তো যাই হোক, এটি কিন্তু এখানকার মূল ফাংশন। আরেকটা বিষয় যে আমাদের অনেক সময় দেখা যায় এরকম, এরকম একটা দিলাম আমরা, ড্যাশ দ্য বয়েজ, হি ইজ দ্য বেস্ট। আচ্ছা, বালকগুলোর মধ্যে সে সবচেয়ে ভালো। আচ্ছা, যখন সে সবচেয়ে ভালো, আপনি খেয়াল করেন তো, সেখানে কি দুইজনের মধ্যে সবচেয়ে ভালো হওয়া যায়? তো আপনার এখানে অপশনে যদি আমরা প্রথমে দিয়ে দিই অ্যামাং, বি নাম্বারে দিলাম বিটুইন, সি নাম্বারে দিলাম অফ, আচ্ছা, ডি নাম্বারে দিলাম ই, এরকম আমরা বসাই দিলাম ই। তো আপনি এখানে বুঝতে পারতেছেন হয় এমন হবে অথবা বিটুইন হবে। আপনি বুঝতেছেন এমন হলো দুই এর বেশি তাদের মধ্যে, আর বিটুইন হলো দুই এর মধ্যে। তো আপনাকে তো ব্রেনে ধরবে অ্যামং দ্য বয়েজ, না, বিটুইন দ্য বয়েজ, দুজন বালকের মধ্যে সে সবচেয়ে ভালো। এরকম কিন্তু আপনি বিটুইন দেওয়ার সম্ভাবনা বেশি থাকে। কিন্তু বিটুইন কে হবে দুজনের বালকের মধ্যে কি সবচেয়ে ভালো হওয়া যায়? কমপক্ষে তিনজন লাগবে, যে কারণে অ্যান্সারটা হবে কি অ্যামং দ্য বয়েজ। কথাটা বুঝছি? এখন ধরেন আমি এখানে লিখলাম, এখানে একটা গ্যাপ দিলাম, এরপরে লিখলাম অ্যামং দ্য বয়েজ। ইজ রেসপন্সিবল। অর্থাৎ এখানে আপনার কিন্তু নিয়ে আসলাম এ নিয়ে এসে এখানে লিখলাম ইজ। এখানে ইচ্ছা মতো কিন্তু আমরা লিখতে পারি। হ্যাঁ, কি লিখতে পারি? যে আমি কিন্তু ডুও লিখতে পারি আপনার ব্রেন কাপে আওলানের জন্য। আচ্ছা, এখানে আমি হুও লিখতে পারি। আচ্ছা, এখানে আমি সি নাম্বারে হোয়াটও লিখতে পারি। আচ্ছা, ডি নাম্বারে এখানে কিন্তু আমি হুমও লিখতে পারি, পারি কিনা? তো এখানে আপনি অ্যামং দ্য বয়েজ মানে বালকগুলোর মধ্যে কে দায়ী? তো কি হয়? হু ইজ রেসপন্সিবল। অটোমেটিক্যালি কিন্তু বালকগুলোর মধ্যে কে দায়ী, বাক্যটা ছিল হু ইজ রেসপন্সিবল অ্যামং দ্য বয়েজ।
তার মানে হু অ্যামং দ্য বয়েজ ইজ রেসপন্সিবল। তার মানে হু এর ব্যবহারটা কিন্তু এরকম, খুবই মজার আপনি যদি ঘটনাগুলো বুঝেন। আমরা এখানে যেটা করতেছি সেটা কিন্তু মূলত কি এমবেডেড কোশ্চেনের মধ্য থেকে আসার প্রাক্কালে এখানে আমরা একটু আলোচনা করে গেলাম, তাই না? আচ্ছা, এখানে আমার আরেকটা আলোচনা আছে, হালকা আলোচনা, সেটা আপনারা একটু মনোযোগ দিয়ে শুনবেন। যে এখানে আমরা যাদেরকে কি হিসাবে চিনি, বিশেষ করে লোকেশন অফ পার্টস অফ স্পিচ অর্থাৎ ইন্টারসেন্স অফ পার্টস অফ স্পিচ, এই জায়গা থেকে কিন্তু অনেক সময় আসে। তো ইন্টারসেন্স অফ পার্টস অফ স্পিচ এর মধ্যে যাওয়ার আগে আমি দেখাইতেছি লোকেশন বা আইডেন্টিফিকেশন অফ পার্টস অফ স্পিচ। এখানে একটা জিনিস আমরা মনে রাখবো, আমাদের যে ফাইনাইট ভার্ব, সেই কথাটা কি মনে আছে? ফাইনাইট ভার্ব, ফাইনাইট ভার্ব কিন্তু 5টা ফরম্যাট আমি বলে দিছিলাম, মাত্রই 5টা, যদিও 6টা আছে কিন্তু 6টা লাগে না, 5টা ফরম্যাট আপনি মাথায় রাখবেন। একটা হলো ভার্বের প্রেজেন্ট ফর্ম যদি কোথাও বসে আপনি মাথায় রাখবেন এটা কি ফাইনাইট ভার্ব। আচ্ছা, যদি ভার্বের পাস্ট ফর্ম যদি কোথাও বসে এটা কিন্তু ফাইনাইট ভার্ব। আরেকটা হলো বি প্লাস আইএনজি, ঠিক আছে? তো এই বি এর রূপটা হবে এম ইজ আর ওয়াজ ওয়ার, বি বিন বিং, যে কোনটা হতে পারে, বিশেষ করে এম ইজ আর ওয়াজ ওয়ার আর হলো বিং, এই কটা হয়। আচ্ছা, এরপরে আছে হ্যাভ, হ্যাভ বলতে হ্যাভ হ্যাজ হ্যাড হ্যাভিং, যে কোনটা হতে পারে। এরপরে পিপি অফ ভার্ব। আচ্ছা, আরেকটা আছে হলো মডাল, মডাল প্লাস বেস ফর্ম। এই হলো 5টা ভার্বের কি আসতেছে আমাদের ফাইনাইট রূপ। এই 5টা হলো ভার্বের ফাইনাইট ভার্ব। আচ্ছা, আমরা বলতে পারি এই 5টাকে ফাইনাইট ভার্ব। চেহারাটা একটু দেখাই, যেমন প্রেজেন্ট ফর্ম, একটা সাধারণ একটা ভার্বের দেখাইতেছি, এম ইজ আর, এই 3টা থাকলেই আপনি কি মনে করবেন? ওটা কিন্তু প্রেজেন্ট ফর্ম ভার্বের। পাস্ট ফর্ম ওয়াজ বা ওয়ার, এটা কিন্তু পাস্ট ফর্ম। আচ্ছা, তারপরে বি প্লাস আইএনজি, সেটা হতে পারে এরকম আর কি, যে ইজ বি বা ইজ গোয়িং, ইজ দেখেন, এইটুকু কিন্তু আমাদের কি ফাইনাইট ভার্ব। অথবা ধরেন আমি এখানে লিখলাম হ্যাভ বিন, এইটুকু কিন্তু আমাদের কি ফাইনাইট ভার্ব। এছাড়াও হতে পারে ধরেন হ্যাভ বিন লিভিং। তো আমাদের এখানে দেখেন ফরম্যাটটা কি হয়েছে, হ্যাভ এর পরে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, এই ফর্মুলা ইউজ করছে, বির পরে আইএনজি, এই ফর্মুলা ইউজ করছে। মোট মিলে এই পুরোটুক কিন্তু আমাদের ফরম্যাটের মধ্যে আছে, তাই এটার নাম কি ফাইনাইট ভার্ব। আচ্ছা, এই জায়গায় আসেন, ধরেন আমরা লিখলাম একটা মডাল উইল, উইলের পরে আমরা লিখলাম হ্যাভ। আচ্ছা, এইটুক কিন্তু আমাদের কি ফাইনাইট ভার্ব। আমি যদি এখানে লিখি বিন, এইটুকু কিন্তু ফাইনাইট ভার্ব, কারণ কি হ্যাভ এর পরে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। এরপরে যদি আমি লিখি ডুইং, এই দেখেন বির পরে আইএনজি, তাহলে পুরাটাই কি হয়ে গেল ফাইনাইট ভার্ব। এই যে দেখেন এই 5টা রুলস বাদ দিয়া ভার্বের অন্য কোন চেহারা যদি আপনি বাক্যের মধ্যে পান, ওইটাই নন ফাইনাইট, আর ওইটাই নন ফাইনাইট। আর নন ফাইনাইট যে ভার্বগুলো খেয়াল করবেন ব্রাদার, খুব ইম্পর্টেন্ট, নন ফাইনাইট যে ভার্বগুলো, এই ভার্বগুলো হয় অ্যাডজেক্টিভ অথবা নাউন। বুঝবেন কিভাবে অ্যাডজেক্টিভ নাকি নাউন? বিশেষ করে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম যদি নন ফাইনাইট বা আকারে বসে, ওটা অবশ্যই অ্যাডজেক্টিভ। অবশ্যই মানে আমি ধরতে পারি 99% ক্ষেত্রে এই হাই সত্য, ওটা কি আসতেছে আমাদের অ্যাডজেক্টিভ। নাউনটা যদি উজ্জ্বল না থাকে ওটা কি অবশ্যই অ্যাডজেক্টিভ। আচ্ছা, আরেকটা হলো ভার্বের সাথে আইএনজি যোগ, সেটা নাউনও হতে পারে অ্যাডজেক্টিভও হতে পারে, নাউনও হতে পারে অ্যাডজেক্টিভও হতে পারে। কেমন? সেটা যদি নাউনের জায়গায় বসে নাউন, আর যদি নাউনের জায়গায় না বসে অ্যাডজেক্টিভের জায়গায় বসে, তাহলে কি অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভের জায়গা কোনে? নাউনের ডাইনে অথবা বামের যে জায়গাটা, ওটা হলো অ্যাডজেক্টিভের জায়গা। আমি আপনাকে দেখাচ্ছি, দেখেন যে আপনি ফাইনাইটটা যদি ক্লিয়ার হন, দেখেন এই জায়গা থেকে কিন্তু ঢাকা ইউনিভার্সিটি না, সব ইউনিভার্সিটি, হ্যাঁ বিসিএস পরীক্ষা প্রশ্ন এই জায়গা থেকে হয় এবং হবে এবং কাটা যাবেই স্টুডেন্টদেরকে, তাই না? এটাই হয় সাধারণত, কিন্তু আপনার সাথে কাটা না যায় একটু খেয়াল করবেন। যেমন মনে করেন যে আমি এখানে লিখলাম দ্য বয় স্ট্যান্ডিং in the yard is my brother, is my bro, এত লিখলাম না, ঠিক আছে? The boy standing in the yard is my bro। আপনি যদি এই বাক্যের মধ্যে খেয়াল করেন, তাহলে এই বাক্যের মধ্যে ফাইনাইট ভার্ব কিন্তু পাবেন একটাই, আর কিন্তু কোনো ফাইনাইট ভার্ব নাই। দেখেন এটাই ভার্বের প্রেজেন্ট ফর্ম, স্ট্যান্ডিং কি ভার্বের প্রেজেন্ট ফর্ম? তাহলে এটা কিন্তু ফাইনাইট ভার্ব না, তাহলে এটা আমার ফাইনাইট ভার্ব, তাহলে অবশ্যই এটা নন ফাইনাইট ভার্ব। আর এটা হলো নন ফাইনাইট ভার্ব। নন ফাইনাইট ভার্ব হলে এর দুইটা হইতে পারে, হয় এটা নাউন অথবা এটা অ্যাডজেক্টিভ, দুইটার একটা কিন্তু। এখন নাউন না অ্যাডজেক্টিভ সেটা আমরা বুঝতে পারবো, কিভাবে বুঝতে পারবো?
এইটা যদি নাউনের ডাইনে অথবা বামে থাকে তাহলে এটা অ্যাডজেক্টিভ। এইটা যদি, এই যে শব্দটা যদি নাউনের পাশে থাকে তাহলে এটা অ্যাডজেক্টিভ। বয় কি নাউন না? তাহলে আউটস্ট্যান্ডিং কোন জায়গায় আছে? নাউনের পাশে, ডান পাশেই থাক বাম পাশেই থাক। দেখেন এই যে বাম পাশে যে দিও আছে এটাও কিন্তু ওয়ান কাইন্ড অফ অ্যাডজেক্টিভ। এই নাউনের ডাইনে অথবা বামে যে থাকে সেটা কি? অ্যাডজেক্টিভ। আমরা বিষয়টা বুঝতে পেরেছি? সো এটা কিন্তু আমাদের কি? অ্যাডজেক্টিভ। এর নাম পার্টিসিপল বলতে পারেন আপনি, প্রেজেন্ট পার্টিসিপল, অত কিছু দরকার নেই, মোট কথা এটা কি? অ্যাডজেক্টিভ। আচ্ছা, এখন দেখেন এই স্ট্যান্ডিং এই শব্দটা কি হয়ে গেছে আমার? অ্যাডজেক্টিভ। আচ্ছা, আমি স্ট্যান্ডিং এর নাউন বানিয়ে দেখাই একটু। দেখেন মুছে ফেলাই দিলাম, কোনো ব্যাপার না, বই আমি মুছে ফেলাই দিলাম। আচ্ছা, standing in the yard is a common practice. Is a common practice for the অথবা পরাস, মানে আমাদের জন্য। দেখেন এখানে খেয়াল করেন, স্ট্যান্ডিং ইন দ্য ইয়ার্ড, এই যে দেখেন বারান্দায় দাঁড়িয়ে থাকা, এটা কিন্তু আমাদের জন্য একটি সাধারণ চর্চা, আমরা এগুলো কিন্তু সাধারণত করেই থাকি। তো স্ট্যান্ডিং ইন দ্য ইয়ার্ড, আপনি দেখেন স্ট্যান্ডিং এই শব্দটার পূর্বে কি কোনো নাউন আছে? কিংবা এই শব্দটার পরে কি কোনো নাউন আছে? নাই। সুতরাং এটা অ্যাডজেক্টিভ না। আই থিংক এটা অ্যাডজেক্টিভ না, আইনযুক্ত ভার্ব। তাহলে এটা কি? এটার নামই নাউন। বুঝতে পারছি? এটার নামই কিন্তু নাউন। আর এটা কি বলা হয় কি ঢাকা ইউনিভার্সিটির ভাষায় ভার্বাল নাউন, ভার্ব থেকে তৈরি হয়েছে তাই। আর এইখানে একটা জিনিস খেয়াল করবেন, এই যে বাক্যটা আমরা অনেক সময় আলোচনা করি, যেমন এখানে আমি লিখলাম রহিম ইজ এ ডক্টর। কি বলেন আপনারা? খুব সহজ বাক্য না? দেখেন এই রহিম এটি কিন্তু নাউন, ডক্টরও কিন্তু নাউন, কারণ রহিম যিনি ডক্টরও কিন্তু তিনি। ঠিক আছে, ঠিক এইটার সাথে আমি ইজ রে মুছে ফেললাম, ডক্টর রে মুছে ফেললাম। ঠিক আছে, আমি যদি এখানে লিখি ওয়াকিং ইজ এ এক্সারসাইজ, তো আপনি বলেন তো এটা তো নাউন। তাহলে এইখানে যেটা বসছে এটাও তো নাউন। কি নাউন? এটার নামই কি? ভার্বাল নাউন। আর এটাই কিন্তু কি ভার্ব? নন ফাইনাইট ভার্ব। আচ্ছা, এখন আপনি খেয়াল করেন এই জায়গাটা যদি আপনি লক্ষ্য করেন, আমি যদি আপনাকে বলি রিডিং, ভালো করে খেয়াল করবেন, রিডিং বুকস ইজ অ্যান এক্সেলেন্ট হ্যাবিট। আচ্ছা, এখানে যদি আমি বলি ইজটা যে বসলো এটা তো বুকস, ইজটা কেন বসলো? আচ্ছা, তার মানে আমরা একটু ভালো করে যদি বোঝার চেষ্টা করি, বুকস আর রিডিং এই দুটো শব্দের মধ্যে সাবজেক্ট কোনটা আমি যদি আপনাকে প্রশ্ন করি, হ্যাঁ 95% ক্ষেত্রে আপনি উত্তর দিবেন বুকস, রাইট? বুকস। কিন্তু আপনাকে এখানে বুঝতে হবে কে সাবজেক্ট, সেটা কিন্তু আপনি বুঝে ফেলতে পারবেন কিভাবে। দেখেন আমি বলছিলাম এই পাশের নাউন আর এই পাশের যে সাবজেক্ট নাউন, এই দুটো কিন্তু একই জিনিস। দেখেন আমি যদি এটাকে সাবজেক্ট হিসেবে ধরি তাহলে কি আমি বলবো বই একটি চমৎকার অভ্যাস? সুতরাং এটা না, এটা কি না? সাবজেক্ট না। তো অথচ দেখেন এইটা দেখেন পড়া, এই যে দেখেন হ্যাবিট, পড়া একটি চমৎকার অভ্যাস, রাইট? বুকস যদি না থাকতো কিছু যাইতে আসতো না। তাহলে এইখানে এই শব্দটা কি? নাউন। এবং কি নাউন? ভার্বাল নাউন। বুকস কি? এটাও কিন্তু নাউন, পাশাপাশি নাউন বসছে, কারণ এটা একজন আরেকজনকে মডিফাই করতেছে না, এটা এটার অবজেক্ট হিসেবে বসছে। রিডিং বুকস, পড়া। কি পড়া? বই পড়া। ঠিক আছে, কি পড়া? বই পড়া। ভাবকে কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে যেটা আসে সেটা অবজেক্ট। তার মানে এটাও নাউন, এটাও কিন্তু এখানে নাউন, এটাই কিন্তু ভার্বাল নাউন। আপনি কতটুকু বুঝতে পারছেন আমি জানি না, তবে আমার মনে হয় আপনারা যারা চৌকুশ এগুলা বোঝা তেমন কোনো বিষয় না। এবং আমরা কিন্তু বুঝতে পারতেছি বেসিক্যালি আমাদের। সাপোজ আমি আরেকটা বিষয় নিয়ে আসি, ধরেন এখানে আমি লিখলাম হি ড্যাশ। ঠিক আছে, টু হসপিটাল yesterday. Is no sound. এখানে সাউন্ড শব্দের অর্থ সুস্থ। আচ্ছা, এইখানে আমি এ নাম্বারে দিলাম টুক, বি নাম্বারে দিলাম টেক্স,
সি নাম্বারে দিলাম টেকিং। আচ্ছা, ডি নাম্বারে দিলাম টেকেন। কি ভাই আপনার মনে হয় কোনটা হবে? এইটা হবে তাই না, যেহেতু ই স্টার্টে আছে। না, হবে না, কাটা। কিসের জন্য? আপনি বাক্যটার দিকে তাকান, কি আছে এটা? ইজ। তার মানে এটা ফাইনাইট ভার্ব। একটা বাক্যে দুই জায়গা ফাইনাইট ভার্ব থাকতে পারে না। যদিও বাক্যের মধ্যে কনজাংশন বা কানেক্টর দ্বারা কানেক্টেড হয়ে দুইটা বাক্য যদি না থাকে, এখানে একটা বাক্য, সুতরাং একটা জায়গায় ফাইনাইট ভার্ব থাকবে। ওকে, ফাইনাইট ভার্ব আছে, সুতরাং এখানে কি ভার্ব বসবে? নন ফাইনাইট ভার্ব। তাই না বসবে ভার্বের পাস্ট ফর্ম, না বসবে ভার্বের প্রেজেন্ট ফর্ম, দুটি কাটা। ঠিক আছে, তাহলে কি বসবে? হয় আইএনজি অথবা পাস্ট পার্টিসিপল ফর্ম। এখন আইএনজি হবে না পাস্ট পার্টিসিপল ফর্ম হবে, আপনি বুঝবেন কিভাবে? এটার উপরে নির্ভর করে। ই স্টার্টে ঘটনা ঘটা শেষ হয়ে গেছে, তাই কোনটা বলবে? টেকেন। আর যদি ঘটনা বাইসে থাকতো এখনো, তাহলে কি? টেকিং হয়ে যেত। তো এই যে জায়গা টেকেনটা ভেরি ইম্পর্টেন্ট না? আমার মনে হয় আপনি কিন্তু বুঝতে পেরেছেন। তাই দেখেন, কোনো ব্যাপার না, এই ধরনের ঘটনাগুলো কিন্তু আমাদের থাকে। এগুলো নন ফাইনাইট ভার্ব বা ভার্বের একটা স্পেশাল ইউজ। এই জায়গা থেকে একটা প্রশ্ন স্বাভাবিক, একদম স্বাভাবিক, এই জায়গা থেকে একটা প্রশ্ন সাধারণত এসেই থাকে। আর এখান থেকে স্টুডেন্টসরা আমরা ভুল করেই থাকি। আর কিছু কিছু বিষয় আছে, একটা বিষয় আমরা খেয়াল করব। ধরেন আমি আপনাকে একটা বাক্য দিলাম, দা, মানে আমার ওই আলোচনাটা কিন্তু আমি অনেকটাই শেষ করে ফেলেছি। তো এখানে আমার পার্টস অফ স্পিচের সিহিতের যে ব্যাপারটা, কোনটা নাউন কোনটা অ্যাডজেক্টিভ, ঠিক আছে, কোনটা অ্যাডভার্ব, একেবারেই সহজ। নাউনটা আপনি কিভাবে চিনবেন? নাউন তো নাউনই, নাউনের বামে অথবা ডানে যেটা থাকবে সেটা হলো অ্যাডজেক্টিভ। তো এই নাউনের সাথে অর্থগত, নাউন বা প্রোনাউনের সাথে যারা অর্থগত কানেকশন তৈরি করে তারা হলো অ্যাডজেক্টিভ। আর নাউন বা প্রোনাউন ভিন্ন অন্য কারোর সাথে যদি মিনিং কানেকশন কেউ তৈরি করে তার নাম হলো অ্যাডভার্ব। খুব সহজ। আপনি যদি এখানে বলেন হি ইজ নট গুড, অর্থ কি? সে ভালো না। আমি নটের নিচে দাগ দিলাম, বললাম এটা কি? বোঝা গেছে? আপনি কিন্তু অনেক চিন্তিত, একেবারে কিছুই না। দেখেন কার অর্থের সাথে ক্যারা মিলে। যেমন এখানে ইজের কোনো অর্থই নাই, দেখেন সে ভালো নয়, রাইট? ব্যাপারটাই আসতেছে, ইজের কোনো অর্থই নাই। তাহলে আপনি কার সাথে কার অর্থ মিলে? সে ভালো কার সাথে মিলছে? প্রোনাউনের সাথে এই শব্দটার অর্থ মিলছে, সুতরাং এটা অ্যাডজেক্টিভ। আচ্ছা, সে ভালো। এখন যদি আমি বলি সে নয়, মিলে কথাটা? সে নয়, এটা দ্বারা কোনো কিছু প্রকাশ পায়? সে নয়, তার মানে এটা কিন্তু আমার অ্যাডজেক্টিভ না। তাহলে এটা কি? কার সাথে এটার অর্থ মেলে? ভালো নয়, এটার সাথে মিলে গেছে। তার মানে কার অর্থের সাথে মিললো? একটা অ্যাডজেক্টিভের অর্থের সাথে মিললো। তাহলে এটার নাম কি? অ্যাডভার্ব। আমি কি বুঝতে পারছি অ্যাডভার্বটা কি? কিচ্ছু না, নাউন এবং প্রোনাউনের অর্থের সাথে যারা কানেক্টেড তারা হলো অ্যাডজেক্টিভ। আর এদের অর্থ ছাড়া অন্য কারো অর্থের সাথে যে কানেক্টেড তার নাম কি? অ্যাডভার্ব। অত্যন্ত সহজ। আপনি যেমন ইচ্ছা তেমন জায়গা থেকে আপনি খুঁজে বের করার চেষ্টা করলে আপনি পারবেন। যেমন মনে করেন আমি এখানে লিখলাম হি কামস লেট, ঠিক আছে। এখন আপনাকে লেটের নিচে দেখতে বললো এটা কি? বোঝা গেছে? এখন আপনি যদি এটা মুখস্থ রাখেন, লেটটা অ্যাডভার্ব, আপনার মাথা নষ্ট হয়ে যাবে। কিছুই না, আপনি দেখবেন এটা সাথে সম্পর্ক কি, ঠিক আছে। এটার অর্থ হলো দেরিতে, হি কামস লেট, সে দেরিতে। এখন যদি বলি সে দেরিতে, বিলছে কথাটা? সে দেরিতে। আচ্ছা, হি মুইসা বলে দেন দেরিতে আসে, বিলছে? সুতরাং এটা কার সাথে মিনিং কানেকশন তৈরি করলো? এটি কি? কামস ভার্ব। তাহলে এটা মিনিং কানেকশন তৈরি করছে কার সাথে? ভার্বের সাথে। অর্থাৎ নাউন আর প্রোনাউন ছাড়া অন্য কারোর সাথে যে মিনিং কানেকশন তৈরি করে তার নাম কি? অ্যাডভার্ব। যেখানে ইচ্ছে সেখানে যান, কোনো ব্যাপার না। আচ্ছা দেখেন, এখানে আমি বলতেছি দিস ইজ টমাস, এইটুকু বললাম আমি, ঠিক আছে। মাস মানে অনেক, মাস মানে বেশি, হ্যাঁ এটা বেশি, মিলে গেছে কিন্তু। তার মানে এটা কি? অ্যাডজেক্টিভ। আচ্ছা, এখানে বললাম খুব, তার মানে এটা খুব, মিলছে? এটা এত, মিলছে? মিলে না কিন্তু। তার মানে খুব বেশি, এটা কার সাথে মিলছে? অ্যাডজেক্টিভের সাথে। তাহলে এটা কি? অ্যাডভার্ব। তার মানে অ্যাডভার্ব কিন্তু আপনার আলাদাভাবে কোনো কিছু চেনার দরকার নাই। যেমন মনে করেন যে এই ইউনিটে আপনারা পরীক্ষাটা ফলো করছেন, এই ইউনিটের ইংরেজি অংশটা খেয়াল করছেন। এরকম একটা বাক্য আসছিল, আমার পুরোপুরি বাক্যটা মনে নাই। হি ইজ নেভার লেট, মনে করেন, অথবা হি ইজ নেভার পাংচুয়াল। কি
কি আসছিল মনে নাই, কিন্তু এই নির্ভর শব্দটা কি সেটা আপনাকে জানার জন্য বলছিল, এটা কি আসলে। আচ্ছা দেখেন, পাংচুয়াল মানে সময় নিয়মাবর্তী বা রেগুলার, নিয়মিত। দেখেন সে নিয়মিত, মিলে গেছে। আর সে কখনোই না, এটা কি মিলে? মিলে না। মিলে কার সাথে? কখনোই নিয়মিত না। তার মানে কখনোই নিয়মিত না, তাহলে বেচারা কি? অ্যাডভার্ব। কি বলেন, আপনাদের অ্যাডভার্বের ঝামেলাটা ক্লিয়ার হয়েছে? কিছুই না, কিন্তু অ্যাডজেক্টিভ আর অ্যাডভার্ব কি? নাউন এবং প্রোনাউনের সাথে যাদের মিনিং কানেকশন আছে, মিনিং কানেকশন, এই বিষয়টা আপনি খেয়াল করবেন, কিন্তু কোন জায়গায় যায় আছে সেটা কিন্তু বিষয় না। আমি মনে করেন এইভাবে লিখলাম যে দ্য পিপল অফ আওয়ার কান্ট্রি, আমাদের দেশের মানুষ, আর এক্সট্রা ordinarily brave in nature। আচ্ছা, এখন আপনি খেয়াল করেন, হঠাৎ করে ওনারা করছে কি ব্রেভ এর নিচে দাগ দিছে, আপনি কিন্তু আমলেই গেছে, ঠিক আছে? কিছুই না। আপনি দেখেন দ্য পিপল অফ আওয়ার কান্ট্রি, এখানে নাউনটাকে এরা পিপল, নাউনটাকে এরা কান্ট্রি, ঠিক আছে? এখন প্রথম নাউনটার দিকে আপনি খেয়াল করেন, মানুষ সাহসী, মিলে গেছে? মানুষ সাহসী, তার মানে কি? এটা অ্যাডজেক্টিভ। জানতে মনে হয় থেকে আপনি মেলান না, সারা বাক্যের মধ্যে থেকে আপনি যদি এখানে মেলান মানুষ অসাধারণ ভাবে, মিলল? মানুষ অসাধারণ ভাবে না, মানুষ অসাধারণ ভাবে, এটা মিলে না, এটা আসে অসাধারণ ভাবে সাহসী। তার মানে কি? এটা অ্যাডভার্ব। বাক্যের কোথায় থাকলো না থাকলো সেটা কিন্তু বিষয় না, আপনি জাস্ট দেখবেন শব্দের মিনিংটা নাউন বা প্রোনাউনের সাথে মিলে কিনা, ওটার নাম কি? অ্যাডজেক্টিভ। আর যদি নাউন বা প্রোনাউনের সাথে না মিলে অন্য কারোর সাথে মিনিং কানেকশন তৈরি করতেছে, ওটার নাম কি? অ্যাডভার্ব। ঠিক আছে? এরাই কিন্তু মডিফায়ার। অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্বকে মডিফায়ার বলে, মডিফায়ার কিন্তু আর কেউ না। আচ্ছা, যাই হোক, এইটা যদি আমরা বুঝতে পারি তাহলে আমরা বাক্যের মধ্য থেকে, সাপোজ এখানে আমি যদি লিখি he is educated, তো আপনি কি বলা হলো এডুকেটেড ডিসেন্ডে থাকতে দেওয়া হলো, এটা নাউন না অ্যাডজেক্টিভ, ভার্ব না অ্যাডভার্ব। তো বেশিরভাগ স্টুডেন্টস কি বলবে? এটা ভার্ব। এটা কি ভার্ব? অবশ্যই ভার্ব না। প্রথমে মাথায় রাখবেন ফাইনাইট ভার্ব কেবলমাত্র ভার্ব, অন্য কেউ কিন্তু ভার্ব না, তারা হয় নাউন অথবা অ্যাডজেক্টিভ বা আদার সামথিং, অন্য কিছু, সেটা কিন্তু ভার্ব না। সুতরাং আমরা প্রথমেই কিন্তু বুঝতে পারছি এটা আমার ফাইনাইট ভার্ব। এটা তো আমার ফাইনাইট ভার্ব না, বির পরে আইএনজি থাকলে ওইটা সহ আমরা ফাইনাইট ভার্ব বলতাম। তার মানে এটা নন ফাইনাইট ভার্ব। যেহেতু এটা নন ফাইনাইট ভার্ব, সেহেতু এটা হতে পারে অ্যাডজেক্টিভ অথবা নাউন। তো এটা তো নাউন না, সে শিক্ষিত, এটা অ্যাডজেক্টিভ। দেখেন ইস, এটার সাথে এটার অর্থ মিনিং কানেকশন তৈরি করছে, সে শিক্ষিত, ঠিক আছে? তাই আমরা মনে হয় এই জায়গা থেকে একটা প্রশ্ন সাধারণত আসে, আর আমাদের কাটে যাওয়ার সম্ভাবনা খুবই কম। কি বলেন আপনারা? আচ্ছা, আর ইন্টারসেন্স যেটা, সেটা সাধারণত ভার্বের থেকে আসে, ভার্ব, ঠিক আছে? এর জন্য আপনি কিছু চিহ্ন মনে রাখলেই হবে যে এইটার ভার্ব রূপ কি, এইটার নাউন রূপ কি, এটার অ্যাডজেক্টিভ রূপ কি, নিচের কোনটি নাউন, এই ধরনের কিছু প্রশ্ন আসতে পারে। তার জন্য নাউনের কিছু চিহ্ন আছে, TION SION MENT CCYI TYNE ডাবল এস। অ্যাডজেক্টিভের কিছু চিহ্ন আছে, TIV SIV MENT বলে হইতেছে, তাই না? TIV SIV MENT AL AL OUS FUL ICCIL BLE PLE IC SISAE সাম লাইক, এই ধরনের যদি কোনো কিছু শেষে থাকে তাহলে আমরা অ্যাডজেক্টিভের চিহ্ন। আচ্ছা, আর অ্যাডভার্বটা কি? খুব ভেরি নাইস। অ্যাডজেক্টিভের শেষে যদি LY হয় ওটা অ্যাডভার্ব, কিন্তু নাউনের শেষে LY হলে ওটা কিন্তু অ্যাডজেক্টিভ। মাথায় রাখবেন। যেমন আমি যদি বলি মাদারলি, এটাকে দিয়ে আপনাকে যদি বলে এটা কি, মোস্ট অফ দ্য স্টুডেন্টস উইল কি করবে? ট্রাস, অ্যাডজেক্টিভ নাকি অ্যাডভার্ব? বেশিরভাগই অ্যাডভার্ব চিন্তা করতে পারে, কিন্তু এটা কিন্তু অ্যাডজেক্টিভ, কারণ মাদার কিন্তু কোনো অ্যাডজেক্টিভ না। অর্থাৎ অ্যাডজেক্টিভের সাথে এলওয়াই যোগ হলো ওটা অ্যাডভার্ব। অ্যাডজেক্টিভ ছাড়া অন্য কারো সাথে যদি আপনার এলওয়াই যোগ হয়, ঠিক আছে, তাহলে ওটা কি? অ্যাডজেক্টিভ। বিশেষ করে আপনি দেখেন এই মাদার, এটা নাউন, এর সাথে এলওয়াই যোগ হয়েছে, এটা কি হয়ে গেছে আমার? অ্যাডজেক্টিভ। আচ্ছা, ধরেন যে লাইক, এই শব্দটা মিলে আসলাম, লাইক, এই শব্দটা কি আমার অ্যাডজেক্টিভ? না, অ্যাডজেক্টিভ তো না। লাইক তো আর অ্যাডজেক্টিভ না, ভার্ব হতে পারে, নাউন হতে পারে, অন্য কিছু হতে পারে। তো আমি এখানে যদি এলওয়াই যোগ করি, এটা অ্যাডজেক্টিভ কিন্তু, ঠিক আছে? আবার অ্যাডভার্বও হইতে পারে। কখন এর আপনার এটা মেইনলি ডিপেন্ড করে হলো মডিফায়ার উপরে, ঠিক আছে? এই জিনিসটা আপনি ভালো করে বুঝলেই কিন্তু হয়ে গেল।
কিচ্ছু না। আর দেখেন আমি এত কিছু এত দ্রুত বললাম কারণ এগুলো কিন্তু কম আসে যেটা সেটা হলো যে এই চিহ্নগুলো যদি কোনো ভার্বের শেষে থাকে আইএসি, যদি কোনো শব্দের শেষে থাকে IZEF OY, বিশেষ করে এই তিনটে চিহ্ন, বিশেষ করে এই দুইটা তো খুবই ঠিক আছে। IAC ZEI, তারপরে আছে FY, তারপরে আছে ATE, ঠিক আছে, ENBE, এটা আগে থাকে, EN-টা আগেও থাকতে পারে পরেও থাকতে পারে, ঠিক আছে। এগুলা যদি কোনো চিহ্ন হিসেবে আগে পরে থাকে তখন ওইটাকে আমরা কি বলি? ভার্ব। যেমন ধরেন আমি যদি বলি ইন ডেঞ্জার, এটা কিন্তু ভার্ব, ঠিক আছে। ইন কেস, এটা কিন্তু ভার্ব, কারণ এই যে দেখেন EN যোগ আছে। যদি বলি ভেরি ফ্রেন্ড, এটা কিন্তু ভার্ব। আচ্ছা, FY দেখেন এই যে এটাও বলতে পারে, ধরেন আমি লিখলাম ট্রান্সলেট, এটা কিন্তু ভার্ব। বিউটিফাই, এটা কিন্তু ভার্ব। রিয়ালাইজ, এটা কিন্তু ভার্ব, ঠিক আছে। এরকম সিভিলাইজ, এগুলো হলো ভার্ব। এই চিহ্নগুলো দেখে আপনি ভার্ব চিনবেন, ঠিক আছে। এই জায়গা থেকে কিন্তু আমাদের সাধারণত কি একটা প্রশ্ন হয়ে থাকে। এটাই হলো আমাদের ইন্টারসেন্স। ইন্টারসেন্সে কিন্তু অত বেশি যে জানার দরকার আছে তাও কিন্তু না, খুব ইম্পর্টেন্ট। এই সাইডগুলো খুব আপনি গভীর মনোযোগের সাথে দেখার চেষ্টা করবেন। আছে নেক্সট, আপনারা কি বিরক্ত হইতেছেন? খুব আস্তে আস্তে আমি ক্লাসটা নেওয়ার চেষ্টা করতেছি। ক্লাসের ডিউরেশন বড় হবে আমি আগেই বলছি, কিন্তু এর মধ্যে থেকে যদি 3 থেকে 4টা কমন পড়ে তাহলে কি না মজা হবে, তাই না? এবং আমরা জানি এগুলোর মধ্যে থেকে সাধারণত কমন পড়েই থাকে যদি আপনি ঘটনাটা বুঝছেন। আরেকটি জিনিস দেখেন, এখানে আমি একটা দেখাইতেছি। ধরেন আমি এখানে লিখলাম Did you made a noise? তুমি কি গোলমাল করেছিলে? দেখেন তো আমার বাক্যটা ভুল আছে কোথায়, মাথায় রাখবেন। ডু, ডিড, ডাস, এরা যখন কখনো অক্সিলারি ভার্ব হিসেবে যখন বের হয়ে আসে তখন এটা অলওয়েজ কনফার্ম থাকে, প্রেজেন্ট ভার্ব। তার মানে এটা মেড হবে না, কি হবে? মেড হবে। এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট রুল, ঠিক আছে। এটা আপনার জন্য খুবই জরুরি। অনেক সময় দেখা যায় এই জায়গা থেকে একটা প্রশ্ন কইরা বসে। আর কিছু কিছু আছে টেকনিক্যাল কোশ্চেন, যেমন ধরেন আপনাকে এটাকে বলা হলো দ্য রোড অফ ঢাকা ইজ better than the road of খুলনা। বাক্যটার মধ্যে ভুল আছে কোন জায়গায় আমরা একটু ঠিক খেয়াল করি। দ্য রোড অফ ঢাকা, ঢাকার রাস্তা, ইজ বেটার দেন দ্য রোড অফ খুলনা। ঢাকার রাস্তা খুলনার রাস্তার চেয়ে ভালো। তো বেশিরভাগ ক্ষেত্রে এখানে থাকে এরকম, the road of Dhaka is better than Khulna. এই বাক্যটাও যদি আমরা দেখি, ঢাকার রাস্তা খুলনার চেয়ে ভালো। The road of Dhaka is better than Khulna. ঢাকার রাস্তা খুলনার চেয়ে ভালো। এর মধ্যে প্রথমেই কিন্তু অযৌক্তিক একটা কথা আসছে, ঢাকার রাস্তা খুলনার চেয়ে ভালো। এটা কি হলো? হয় না। কিন্তু বাক্যটা হলো ঢাকার রাস্তা খুলনার রাস্তার চেয়ে ভালো, এরকম কিন্তু হবে। The road of Dhaka, ঢাকার রাস্তা, is better than the road of Khulna. ঢাকার রাস্তা খুলনার রাস্তার চেয়ে ভালো। কিন্তু কথা হলো is the road, হ্যাঁ, আর এইখানকার the road একই জিনিস না। এক জিনিসের বাক্যের মধ্যে বসার দরকার আছে? তা এক বাক্যের মধ্যে রহিম থাকলে ওই বাক্যের মধ্যে আরো 5 বার রহিম লেখার কোনো দরকার নেই। তার বদলে হি, সি এগুলো লেখা যাইতে পারে, তাই না? তো অনুরূপ ভাবে দ্য রোড অফ ঢাকা ইজ বেটার দেন, তার মানে আমি দি রোডের বদলে এখানে ইট লিখবো না, তাও লেখা যাবে না। কেন জানেন? ঢাকার রাস্তা হলো এই যে, খুলনার রাস্তা হলো ওই যে, এই আর ওই এর মধ্যে একটা তফাৎ আছে। তাই দেখেন এটা হলো এই আর এটা হয়ে যাবে কি ওই। এই দেখেন এটা হলো কারেক্ট বাক্য। The road of Dhaka is better than that of Khulna. The road of Dhaka is better than that of Khulna. কিন্তু আমার যদি এখানে হতো the roads of Dhaka are better than, তখন কিন্তু এখানে that হতো না, হয়তো কি those is plural। তার মানে the roads of Khulna
ঢাকার রাস্তা আর বেটার দেন দোজ অফ খুলনা। তার মানে এটা যদি আমাদের প্লুরাল থাকে তাহলে এটা হবে দোজ, আর সিঙ্গুলার থাকলে এটা হবে হলো দ্যাট। আচ্ছা, এখানে আরেকটা বাক্য আমরা সাধারণত এরকম থাকে, দেখেন যে কিছু কিছু বাক্য আছে এগুলো খুব মনোযোগের সাথে আমাদের দেখা উচিত। দেখেন আমি ধরেন এভাবে লিখলাম, আই স ই ডিড কাউ। অর্থ কি? আমি একটি মরা গরু দেখলাম, ওয়াকিং ইন দ্য ফিল্ড। ওয়াকিং ইন দ্য ফিল্ড। I saw a dead cow walking in the field. অর্থটা কি হলো জানেন? অর্থাৎ আমি একটি মরা গরু দেখলাম মাঠ দিয়ে হাঁটতে। অর্থাৎ মাঠে হাঁটতে দেখলাম, আমি একটি মরা গরুকে মাঠে হাঁটতে দেখলাম। কি চমৎকার আপনার চোখ, তাই না? একটা মরা গরুকে আপনি মাঠে হাঁটতে দেখতেছেন, আপনি দেখলেন অথচ শগুনে দেখলো না। ঠিক আছে, I saw a dead cow walking in the field। হয় না বাক্যটা, কিন্তু আসলে সম্ভব না, মরা গরু কিন্তু হাঁটতে পারে না। তার মানে বাক্যটা কি হবে? I saw a dead cow। বাক্যটাই মনে রাখবেন, কারণ ডিরেক্ট কিন্তু আসে। I saw a dead cow while, যখন, I was walking, যখন আমি হাঁটতেছিলাম, in the field। মানে বাক্যটা কিন্তু এইরকম, এই বাক্যটা হলো কারেক্ট। I saw a dead cow, আমি একটি মরা গরু দেখলাম যখন আমি মাঠে হাঁটতেছিলাম। আশা করি বাক্যটা আপনারা বুঝতে পেরেছেন, ভেরি ইম্পর্টেন্ট। আচ্ছা, এছাড়া আপনি আসেন আমাদের যেগুলা আছে পারফেক্ট টেন্সের মধ্যে আমাদের কিছুটা ঝামেলা হয়। পারফেক্ট টেন্স কিছু না, পারফেক্ট টেন্সটা কি আসলে বিষয়টা হলো, দেখেন এই জায়গা আমাদের কি ঝামেলাটা হয়। সাপোজ আমরা এখানে লিখতেছি ইট হ্যাজ বিন রেইনিং। শব্দের অর্থ কি? বৃষ্টি হইতেছে। ড্যাশ মর্নিং। তো এখানে আপনার কি বসবে? খুবই সহজ ব্যাপারটা, যে আমরা বুঝতে পারতেছি এইটুকু যদি আমরা বলি কোন টেন্স তা কিন্তু নির্ধারণ করা সম্ভব। এই হ্যাজ দ্বারা বোঝাইতেছে প্রেজেন্ট টেন্স, আর হ্যাজ বিন দ্বারা বোঝাইতেছে হলো পারফেক্ট, আর বি রেইনিং দ্বারা বোঝাইতেছে কন্টিনিউয়াস। এটা হলো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, একেবারে সহজ। তো এই ক্ষেত্রে আমাদের সময়ের আগে ফর বা সিন্স বসে, আমরা জানি মর্নিং এর আগে কি বসবে? হয় ফর অথবা সিন্স। যেটা অনির্দিষ্ট মানে আসলে আপনি কাউন্ট করা আপনার পক্ষে সম্ভব না। কেউ যদি বলে যে ভাই কতক্ষণ ধরে এখানে বসে আছেন, বললো যে সকাল থেকে, আপনি কি এখন ওনার কথার উপরে ভিত্তি করে গণনা করতে পারবেন যে উনি কত মিনিট ধরে বসে রয়েছে? 10 মিনিট, 20 মিনিট, 25 মিনিট, এটা ফিক্সড নির্ধারণ করতে পারবেন? যখন আপনি নির্ধারণ করতে ব্যর্থ তখনই আপনার কি হবে? সিন্স। আর যখন আপনি নির্ধারণ করতে সক্ষম, যেমন ইট হ্যাজ বিন রেইনিং ফর 2 আওয়ার্স, তখন কিন্তু 2 ঘন্টা মানে কি 120 মিনিট, 120 মিনিট মানে কি 7200 সেকেন্ড, এভাবে কিন্তু চলে আসতেছে। আমরা কিন্তু এগুলো নির্ধারণ করা সম্ভব। যখন নির্ধারণ করা সম্ভব তখন আমাদের কি আসতেছে? ফর। আর যখন সম্ভব না তখন আমাদের কি আসতেছে? সিন্স। তো এই ক্ষেত্রে আরেকটা বিষয় আছে যেগুলো আমরা দেখি ফর বা চেঞ্জের ক্ষেত্রে, এই যে চেঞ্জের যে সাইডটা ওই পাশে যে আমাদের বসতেছে, এই বাক্যটা কিন্তু আমাদের টেন্স অনুসারে বসতেছে। সাপোজ ওইখানে যদি আমরা কোনো বাক্য বসাই, সাপোজ মনে করেন আমি এখানে লিখলাম ইট ইজ এ লং টাইম, এই দীর্ঘদিন হয়ে গেছে রে বাবু। সিন্স এই পাশে যে আপনার বাক্যটা বসবে আই ড্যাশ মিট, আই ড্যাশ হিম। মনে করেন লাস্ট আমি এখানে লিখে দিলাম, তো এখানে আমি অপশনে দিয়ে দিলাম মিট, অপশন দিতে দিলাম মিট, অপশন সিতে দিলাম হ্যাড মিট, অপশন ডিতে দিলাম মিটিং। প্রথম কথা হলো সাবজেক্টের পরে ফাইনাইট ভার্ব বসে, এটা নন ফাইনাইট ভার্ব বসবে না। আচ্ছা, দ্বিতীয় কথা হলো এইখানে দেখতেছেন কোন টেন্স? প্রেজেন্ট টেন্স। তাহলে এই পাশে হবে কি এই সেন্সের ক্ষেত্রে? সিন্স, অ্যাজ ইফ, অ্যাজ দো, অ্যাজ লং অ্যাজ, অ্যাজ ফার অ্যাজ, এই ধরনের সময় সংক্রান্ত যেগুলা থাকে, তাহলে আপনি দেখবেন যে এই পাশে যদি হয় প্রেজেন্ট টেন্স, এই পাশে হবে পাস্ট টেন্স, একেবারে সহজ। আর এই পাশে যদি হয় পাস্ট টেন্স, তাহলে এই পাশে হবে ডাবল পাস্ট। ডাবল পাস্ট বোঝে? হ্যাড প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, আর কিছু না। এটা প্রেজেন্ট টেন্স, তাই এখানে হবে পাস্ট টেন্স, মিট ভার্বের পাস্ট ফর্ম এটা। হ্যাঁ, মানে এখানে বাক্য আপনি যেমন করেই বলেন। ধরেন আপনি এখানে লিখলেন
10 years past এটি লিখছেন লেখে সেটা ড্যাশ সরি সিন্স আই মিট হিম এটি লিখলেন সিন্স আই মিট হিম। আচ্ছা এখানে কি বসবে আপনি দেখেন এখানে এটার পরে কোন ফর্ম আছে ভার্বের পাস্ট ফর্ম। পাস্ট ফর্ম হলে এখানে কি বসবে হ্যাড প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। কিছু না কারণ এখানে প্রেজেন্ট টেন্স হলে ওই পাশে পাস্ট টেন্স এই পাশে পাস্ট ফর্ম হলো ওই পাশে হ্যাড প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। এই নিয়মটা কিন্তু আর কয়েকটা নিয়মের মধ্যে আছে অ্যাজ ইফ অ্যাজ দো ঠিক আছে এগুলোর ক্ষেত্রে কিন্তু সেম রুল ঠিক আছে কিন্তু ইট ইজ হাই টাইম আর ইট ইজ টাইমের ক্ষেত্রে এই পাশে প্রেজেন্ট টেন্স সব সময় ইট ইজ হাই টাইম আর ইট ইজ টাইম আর ওই পাশে সব সময় কি পাস্ট ফর্ম প্রেজেন্ট ফর্ম আর হলো পাস্ট ফর্ম। এই সাইডগুলো আমরা মনে রাখলেই হয়ে গেল। আর আফটার আর বিফোর এর ক্ষেত্রে একটা ব্যাপার আছে ঠিক আছে আফটার আর বিফোর এর ক্ষেত্রে এক পাশে থাকে পাস্ট ফর্ম আর এক পাশে থাকে হ্যাড প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। বুঝবো কিভাবে কোনো ব্যাপার না আফটার অর্থ পরে তাই পরে থাকবো হ্যাড প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম অন্য পাশে পাস্ট ফর্ম। বিফোর অর্থ পূর্বে তাই পূর্বে থাকবো হ্যাড প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম অন্য পাশে পাস্ট ফর্ম। আশা করি এই সাইডগুলো আমাদের ক্লিয়ার হয়ে গেছে তাই না। এছাড়া আমাদের দেখেন আমরা আলোচনা করছি আর্টিকেল সম্পর্কে আমরা আলোচনা করছি কি আর কি সম্পর্কে মনে আছে আপনাদের প্রিপোজিশন সম্পর্কে এটা কিন্তু আপনারা দেখে নেবেন। আজকে আমরা একটা বিস্তারিত আলোচনা করলাম। এছাড়া আপনি খেয়াল করবেন যে আমাদের আরো যে কিছু টপিকস রয়েছে যেমন ভয়েস। আপনারা ভয়েস কতটুকু বুঝেন না বুঝেন আপনারা জানেন তো আমি আমার বিশ্বাস আপনারা অনেক ভালো বুঝেন কিন্তু আসলে ভয়েসের ফর্মুলা কিন্তু আমার মতে একটা সেটা হলো ভি প্লাস পিপি অফ ভার্ব। দেখেন ভয়েসটা ইম্পর্টেন্ট এই বছরের জন্য। ধরেন একটা ভয়েস অ্যাক্টিভ ভয়েসের মূল ফরম্যাটটা কি এখানে কিন্তু আপনার ফাইনাইট ভার্বটা আর কিছু না নরমালি ফাইনাইট ভার্বটা। আর প্যাসিভ দেখেন এই প্যাসিভ বলতে কি বোঝাইতেছে প্যাসিভ বলতে বি প্লাস পিপি অফ ভার্ব প্লাস কি আসতেছে এখানে একটা প্রিপোজিশন সাধারণত বাই এই এতটুকু কিন্তু। আর এখানে আপনার এই বিটার যে পরিবর্তন ঘটবে ফাইনাইট ভার্বের ফর্ম অনুসারে কিছু না। মনে করেন আমি এখানে লিখলাম এইভাবে লিখলাম হোয়াট ডু ইউ ওয়ান্ট আমি এটার ভয়েস করব সাপোজ হোয়াট ডু ইউ ওয়ান্ট আপনি কি চান। এখন আপনি লক্ষ্য করেন এটি কিন্তু আমার ফাইনাইট ভার্বটার কিন্তু ভয়েস হয় কারো ভয়েস হয় না ফাইনাইট ভার্বটার ভয়েস হয় ঠিক আছে। এইখানে আমরা নিয়ে আসলাম যে এই যে আমার হোয়াট ডু ইউ ওয়ান্ট এই হোয়াটটা তুমি কি চাও আমি হোয়াটটার এই পাশে নিয়ে আসলাম এই দেখেন হয়েছে না দেখেন তো ইউ ওয়ান্ট হোয়াট আপনি কি চান মানে আপনি যা চাইবেন সেটা তো অবজেক্ট নাকি এটা ফর্মুলাটা কি আমি এই ভার্বটার ভয়েস করব এই ভার্বটার ভয়েসের ফর্মুলাটা কি আমি দেখেন প্রথমে বসাবো বি এটা ভার্বের কোন ফর্ম আছে প্রেজেন্ট ফর্ম তাই বি এর প্রেজেন্ট ফর্ম কি am is are এই যে আমি বসাইলাম is কিছু না কিন্তু বিষয়টা হলো এটা কি ভার্বের কোন ফর্ম প্রেজেন্ট ফর্ম এটা মাথায় রেখে আমি এদিকে মুভ করতেছি বি ভার্বের প্রেজেন্ট ফর্ম কি am is are বসাইলাম তারপরে পিপি অফ ভার্ব এই ওয়ান্ট ভার্বের পিপি অফ ভার্ব কি ওয়ান্টেড তারপরে কি বাই এই যে বসাই দিলাম বাই। আচ্ছা এখন মিলান আপনি এটারই জায়গাটা বসাই দেন শেষ হয়ে গেছে কারেক্ট কারণ হোয়াটের অবজেক্ট এবং সাবজেক্ট একই কিন্তু তাই দেখেন আপনার বাক্য কিন্তু হয়ে গেছে। অনুরূপ ভাবে দেখেন প্রশ্নবোধক বাক্য সো হোয়াট কিছু না এরপরে আপনি দেখেন যদি আমি এখানে বলতাম whom do you want আপনি কাকে চান। আচ্ছা এইটা যদি আমি বলতাম whom do you want আপনি কাকে চান কিছুই না এখানে হোম রে বসাই দিলাম মনে মনে এটি তো অবজেক্ট নাকি তার মানে এইটার যদি আমি ভয়েস করি ফর্মুলা কি বি প্লাস পিপি অফ ভার্ব প্লাস বাই আর কিছু না আসেন বি প্রেজেন্ট ফর্ম am is are বসাই দিলাম is পিপি অফ ভার্ব ওয়ান্টেড বাই ওকে এই হোডাই পাশে কি হয়ে আসবো হোমটা হু ইজ ওয়ান্টেড বাই ইউ শেষ করতে লাগলো। আচ্ছা মনে করেন আমাদের বাক্য যদি এরকম হয় অনেক সময় যে বাক্যগুলো আমরা মনে করি যে হু ব্রোক দ্য গ্লাস কে গ্লাসটি ভেঙেছিল। আচ্ছা এখানে আপনি লক্ষ্য করেন তো আমি কিন্তু এখানে হোটা এই পাশে নিতে পারবো না কারণ আমার অবজেক্ট তো আছেই
ঠিক আছে, কি এই গ্লাসটি ভেঙেছিল, এটা হলো অবজেক্ট আর এটা হলো সাবজেক্ট। ভেরি নাইস। আমি আগে ভয়েসটা দেখি, ব্রুক। এই যে দেখেন, যে কোনো ভয়েস করার ফর্মুলা বি প্লাস পিপি অফ ভার প্লাস বাই, নাকি আর কিছু আছে? আচ্ছা, তাহলে আপনি প্রথমে নিয়ে আসেন বি। এটা কোন কোন টেন্স, কোন ফর্ম? ফার্স্ট ফর্ম। তাই বি ফার্স্ট ফর্ম কি? ওয়াজ বা ওয়ার। এই যে বসাই দিলাম। পিপি অফ ভার কি? ওকে, বসাই দিলাম। তারপরে কি? বাই, বসাই দিলাম। দি গ্লাস নিয়ে আসলাম, দি গ্লাস। আচ্ছা, তারপরে কি আছে? হুটা কি হয়ে যাবো? হোম। তো এটা আমি আমার সব হয়ে গেছে, কিন্তু প্রশ্নবোধক বাক্যের নিয়ম অনুসারে গঠিত হয় নাই। প্রশ্নবোধক বাক্যের নিয়ম কি? প্রথমে ডাব্লিউ ইজ, বাই সহ ইজ দেখেন আমি নিয়ে আসলাম, বাই হোম, অটো চলে আসলো। তারপরে কি? সাবজেক্ট, সরি ডাব্লিউ ইজ, তারপরে কি? অক্সিলিয়ারি ভার্ব। অক্সিলিয়ারি ভার্বটা কি আছে? ওয়াজ। এই যে জায়গাটা বসাই দিলাম। তারপরে কি? সাবজেক্ট। তারপরে বাদ বাকি যা আছে তাই। শেষ। কি কঠিন লাগলো? আসলে এখানে কিচ্ছু না ভয়েস, যে কোনো ভয়েস, যে কোনো নিয়মে আপনি যান, শত শত নিয়ম আসেন, এই এক নিয়মের বাইরে কোনো ভয়েসই নাই, যদি আপনি নিয়মগুলা ঠিকভাবে খাটাইতে পারেন। তো যাই হোক, ঠিক এরকমই নেরেশনটাও কিন্তু আমাদের খুবই সহজ। যদি আমি জানি নেরেশন, ভয়েস এগুলো আপনারা পারেন, তাই আমি অত বেশি উচ্চারণ করতে চাচ্ছি না। তারপর আছে ডিগ্রি, এটাও আপনারা পারেন, একটু দেখে নেবেন। ঠিক আছে, সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড এগুলাও আপনারা দেখে নেবেন, অ্যাসার্টিভ এক্সক্লেমেটরি এগুলাও দেখে নেবেন। অলরেডি আমরা যে পর্যন্ত আলোচনা করলাম গ্রামার সম্পর্কে, আই থিঙ্ক আপনারা ভালো করবেন। আর আমি বিশ্বাস করি আমার এই গ্রামাটিক্যাল ডিসকাশনের মধ্য থেকে 3 থেকে 4টা এমসিকিউ আপনারা পারবেন। প্রিপজিশনের মধ্য থেকে না হইলেও 2টা, আর প্যাসেজের মধ্য থেকে 5টা। তাহলে 5টা 2টা 7টা, আর হলো 3টা, এখানে ধরে নিলাম আমরা 10টা, আর আমার সিটের মধ্য থেকে যদি 3টা থাকে তাহলে হয় 13টা। এই 13টার মধ্য থেকে কি আপনি 8 পাবেন না? কি বলেন? আপনার যদি এই সমগ্র আলোচনাটা বা ডিসকাশনের মধ্যে আপনি থাকেন, আশা করি আপনি ভালো করবেন, আমার বিশ্বাস। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।